সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পর যে সরকারটি ক্ষমতা বসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে আমরা দেখলাম যে তিনি বললেন যে তিনি তার পারফরম্যান্সে সন্তুষ্ট নন। একই সঙ্গে এই সরকার পরিচালনার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতা নেই। এই যে তার অভিজ্ঞতা নেই, তার পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট না। আজকে ৫ মাস হয়ে গেল। তিনি সবকিছু কিন্তু ঠিকভাবে তার মতো করে ম্যানেজ করতে পারছেন না। আর সরকারের যে রুটিন ওয়ার্ক, সেটাও কিন্তু এই সরকার ঠিকভাবে করতে পারছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন, তাদের টাকাটাও এই সরকার ঠিকভাবে সাপ্লাই করতে পারছে না। এই সাক্ষাৎকারটি নিয়েছেন হচ্ছে নিউ এজের সম্পাদক নুরুল কবির। তিনি সম্প্রতি একটি চ্যানেলের একটি টক শোতে এসেছেন। সেখানে তাকে হচ্ছে এইসব বিষয়ে হচ্ছে সাক্ষাৎকারের বিষয়ে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি নানান কথা বলেছেন। তখন তিনি বলেছেন যে সরকার আসলে নিজেদের এই স্থায়িত্বটা বা নিজেদের ক্ষমতায় থাকার সময়টা বাড়াতে চাচ্ছে না। এটা যত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, তবে সরকারের মধ্যে কেউ হয়তো যে হচ্ছে তারা হচ্ছে আরো কিছুদিন ক্ষমতায় থাকার বিষয়ে আগ্রহী। এখন এই নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে হচ্ছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি সন্তুষ্ট নন, তার যেহেতু কোনো অভিজ্ঞতা ছিল না, তাহলে কি তিনি ভুল করেছেন কিনা? এখানেই খুব চমৎকার একটি কথা বলেছেন এই সাংবাদিক নুরুল কবির, নিউ এজের সম্পাদক। তিনি বলেছেন যে ছাত্র জনতা যখন হচ্ছে অভ্যুত্থানটি করলো, শেখ হাসিনার যখন পতন হয়ে গেল, দেশে তো সরকার নেই। একটা এই জাতীয় সরকারের জন্য ছাত্ররা বা যারা অভ্যুত্থান করেছে তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু হচ্ছে আমাদের রাজনৈতিক দলের দিক থেকে এটার পক্ষে সায় পাওয়া যায়নি। অর্থাৎ এখানে মোটামুটি এটা অনেকেরই জানা কথা যে হচ্ছে তিনি বলছেন যে আমি তথ্য হিসেবে জানি যে হচ্ছে এই একটি দল, বড় দল হচ্ছে যারা হচ্ছে এই জাতীয় সরকারের মানে পক্ষে ছিল না, তারা জাতীয় সরকারে আসতে চায়নি। তখন অপশন ছিল না শিক্ষার্থীদের কাছে। ওই মুহূর্তে সবার কাছে গ্রহণযোগ্য একমাত্র লোক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো একটা মানে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হচ্ছে এই শেখ হাসিনা সরকারের পতন হলো। ঠিক যারা পতন ঘটিয়েছে সবগুলা স্টেক হোল্ডার মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করেছেন। অর্থাৎ ওই সময় তিনি দায়িত্ব নিয়ে কোনো ভুল করেননি, বরঞ্চ এই যে দেশের যে এই সরকার না থাকার একটা শূন্যতা, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা সহায়তা করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভুলটা করেছেন কোথায়? ভুলটা করেছেন তিনি তার হচ্ছে যে সাক্ষাৎকার এই নুরুল কবিরের সঙ্গে দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন তার কাছে একটা লিস্ট ছিল, সেখান থেকে তিনি চট্টগ্রামের লোক যাদেরকে তিনি চেনেন তাদেরকেই নিয়েছেন। এখানেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল করেছেন বলে আমিও মনে করি। কারণ আপনি যেহেতু সরকার চালাবেন, আপনার পরিবারের বা হচ্ছে আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে যে সবাই এমন ক্যালিবার ওয়ালা লোক যে হচ্ছে সবাই সরকার চালাতে পারবে, এমন কিন্তু না। তো আপনি সারা দেশ আপনার কাছে একটা একটা বড় একটা ওপেন স্পেস ছিল। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের একটা স্পেস ছিল। ১৮ কোটি জনগণের একটা স্পেস ছিল। সেখান থেকে আপনি ২০ জন, ২৫ জন, ৩০ জনের একটা সংখ্যা আপনি নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ করতে পারতেন। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নিজের জেলাকে প্রায়োরিটি, নিজের পরিচিতদেরকে প্রায়োরিটি দিতে গিয়া বা হচ্ছে নিজের পরিচিতদেরকে নিয়ে কাজ করতে গিয়া এই যে দেশের মোটামুটি এখন একটা বিপদের দিকে চলে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করেছেন, নিজেই বলেছেন যে আমরা চেষ্টা করছি, লেগে গেলে তো বা আমরা যা করার চেষ্টা করছি যদি লেগে যায় গেল, নাইলে আমাদের কপাল খারাপ। কপালটা কার খারাপ? শুধু ওনার না বা ওনার উপদেষ্টা পরিষদের না, ১৮ কোটি মানুষের কপালটা খারাপ হবে। কারণ একটা সরকারকে ক্ষমতাচ্যুত করেই আপনাদেরকে বসানো হয়েছে ফর দ্য বেটারমেন্ট। মানে ওই জায়গা থেকে যে কিছু ডেভেলপমেন্ট হবে, মানুষের যেসব চাহিদা বা হচ্ছে যেসব ইচ্ছা, আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষ মাঠে নেমেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেগুলো যদি পূরণ না হয় কপাল পুরা জাতির, পুরা বাংলাদেশেরই খারাপ হবে। তো সেই জায়গায় তিনি ভুল করেছেন। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ১ম উপদেষ্টা বাছাইয়ে যে ভুল করেছেন শুধু তা না।
তিনি যে পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে ২ বার তিনি দায়িত্ব পুনর্বন্টন করেছেন। সেই ক্ষেত্রে যাদেরকে তার মনে হয়েছে যে এই লোকগুলা দিয়ে আসলে উপদেষ্টা পরিষদ বা হচ্ছে সরকারের অন্তত মিনিমাম রুটিন ওয়ার্ক সিগনেচার করা হচ্ছে, ওইখানে কি যাচ্ছে কি মানে এগুলা একবারে রুটিন ওয়ার্ক যেটা সেটা দেখভাল করারও যদি এদের যোগ্যতা না থাকে, আপনি ২ বার দায়িত্ব পুনর্বন্টন করেছেন, এই ২ বারও হচ্ছে আপনি তাদেরকে পাল্টাইতে পারতেন। তারা তো এমন না যে হচ্ছে আপনি মানে তাদেরকে পাল্টাইতে পারবেন না। মানে একদম মানে এই খোদা তাআলা তাদেরকে বসাই দেয় নাই যে হচ্ছে যে এরাই হচ্ছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উপদেষ্টা হবে, মানে একেবারে ফিক্সড করে দেননি। তো কেউই হচ্ছে মানে ফিক্সড হয়ে যাননি। আপনি চাইলে তাদেরকে পাল্টাতে পারতেন। প্রয়োজনে আপনি যদি মনে করতেন যে আপনিও পারছেন না, আপনিও সেক্ষেত্রে হচ্ছে পরিবর্তন হইতে পারতেন। সেটা একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হইতে পারত। এই তো গেল হচ্ছে সরকারের দিক থেকে কথা। ডক্টর নুরুল কবির স্পেকুলেট করছেন যে হচ্ছে সরকার মানে খুব বেশি তাদের ক্ষমতা সেটা দীর্ঘায়িত করবে না। হয়তো দ্রুত নির্বাচনটা দিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ সরকার তাদের রুটিন দায়িত্বটা পালন করছে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। সেটি হলো জামাতের প্রসঙ্গ। জামাতের প্রসঙ্গ বলতে কোনটা? যে হচ্ছে এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কিছুদিন ধরেই বেশ কিছু বক্তব্য দিচ্ছেন যেগুলো নিয়ে হচ্ছে নানান বিতর্ক হচ্ছে। তিনি কিছুদিন আগে একটি বিতর্ক দিলেন কি দেশপ্রেমিক ২ টা গোষ্ঠী রয়েছে। একটি হলো সেনাবাহিনী, আরেকটি হলো এই জামাতে ইসলামী। ডক্টর নুরুল কবির এটা তীব্র সমালোচনা করেছেন। তিনি বললেন যে এটার জন্য সেনাবাহিনীর দিক থেকে বা সেনাবাহিনীর মুখপাত্র এটার জন্য একটা বিবৃতি দেওয়া উচিত ছিল প্রতিবাদ জানিয়ে। একই সঙ্গে জামাত নেতা হচ্ছে দেশের মানুষের সঙ্গে জাতির সঙ্গে একটি বেয়াদবি করেছেন। তিনি এভাবে বলেছেন। কারণ তিনি বলছেন যে বাংলাদেশ স্বাধীনতা যখন লাভ করেছিল, স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধে মধ্য দিয়ে ঘটিত হয়েছিল আমাদের সেনাবাহিনী। এই যুদ্ধ করতে করতেই এই সেনাবাহিনী তৈরি হয়েছিল। এই সেনাবাহিনী একটা মানে তারা তৈরির মুহূর্তটাই তারা দেশ স্বাধীনতার পক্ষে ছিল। তারা নিজেরা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। সেই গোষ্ঠী আর যারা হচ্ছে সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই এই ২ টা গোষ্ঠী নাকি দেশপ্রেমিক। আপনি দেখেন যে হচ্ছে একটা 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 দল বা একটা গোষ্ঠী বা একটা বাহিনী আপনাকে তাদের প্রাণ দিয়ে তারা হচ্ছে মাঠে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, তারা একটা যারা ওই যুদ্ধের বিরোধিতা করলো, এই ২ টা কোনোদিনও একভাবে একই রকম দেশপ্রেমিক হইতে পারে না। এই ২ টাকে কখনো একইভাবে মেলানো যাবে না। কারণ একটা হচ্ছে আপনার দেশের সেনাবাহিনী যারা হচ্ছে যুদ্ধ করে দেশকে স্বাধীনতার মানে একদম ফ্রন্ট লাইনার হিসেবে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আরেকটা যারা হচ্ছে স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা হচ্ছে আমাদের বিরুদ্ধে বা আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছিল তাদেরকে সহায়তা করছিল। ডক্টর নুরুল কবির এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ঠিক একই ধরনের একটি বক্তব্য দিয়েছিলেন জামাতের তৎকালীন আমির, যিনি বলেছিলেন যে দেশে ২টি দেশপ্রেমিক গোষ্ঠী রয়েছে। একটি হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, তৎকালীন সেনাবাহিনী বলতে পাকিস্তান সেনাবাহিনী, আর জামাত। তিনি যখন তারা দেশের বিরোধিতা করছিল তখনও জামাতের আমির এই কথা বলেছিলেন। আর এখন ২০২৪ সালে এসেও জামাতের আমির ঠিক একই কথা বলেছেন। ঠিক তিনি আরো নানান কথা বলেছেন। তার মাঝে তিনি বললেন যে জামাতের আমির আরো কয়েকটি কথা তিনি উল্লেখ করলেন যে হচ্ছে তিনি বললেন যে আওয়ামী লীগ ক্ষমা চেয়ে হচ্ছে রাজনীতিতে ফিরতে পারে। এটা একটা। আরেকটা হলো যে বারবার ফ্যাসিবাদ 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 এগুলা শুনতে তার ভালো লাগে না। অর্থাৎ নুরুল কবির বলতে চাচ্ছেন যে এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে শুধুমাত্র ক্ষমার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঢুকিয়ে দিতে চায়। তিনি স্পষ্টভাবে বলেছেন ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলতেই হবে। শেখ হাসিনা যদি ফ্যাসিবাদের এই দেশে ফ্যাসিবাদ কায়েম করে থাকেন, তাকে এটা বলেই যেতে হবে। এবং শুধু ক্ষমা না, বিচার প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। তবে সেটা স্বচ্ছ বিচার। তিনি বলেছেন স্পষ্টভাবে যে হচ্ছে আমি জামাতের নেতাকর্মীদের যখন হচ্ছে যুদ্ধাপরাধের মামলা হচ্ছিল তখন তিনি কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। এজন্য তাকে নাকি আদালতেও দাঁড়াতে হয়েছিল। তো সেই জায়গা থেকে তিনি একইভাবে এখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়েও তিনি হচ্ছে স্বচ্ছভাবে হওয়ার জন্য তিনি নাকি কথা বলবেন একইভাবে। তো সেটা ঠিক আছে। তো এখানে দেখেন জামাতের আমিরের যে কথা সেটাও কিন্তু যদি ধরেন তিনি কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তীতে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো খুবই বিতর্কিত। এর মধ্যে ধরেন যে তিনি বললেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম তার দলের পক্ষ থেকে,
বা তার পক্ষ থেকে ক্ষমা করে দিলেন। তারপরে তিনি বললেন যে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ শুনতে ভালো লাগে না, এত গালি ভালো লাগে না। গেল। তারপরে তিনি বললেন ক্ষমা চেয়েই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে আসবে। এই ৩ টা কথাই খুব আপত্তিকর। আওয়ামী লীগ যদি এই দেশে অন্যায় করে থাকে তাদের বিচার হওয়া উচিত। আপনি ক্ষমা করার কে? গেল। ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ নুরুল কবিরের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যদি তারা ফ্যাসিবাদ হয়ে থাকে, খুনিকে খুনি বলতে হবে, অপরাধীকে অপরাধী বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। শেখ হাসিনা যদি ফ্যাসিবাদ হয়ে থাকে তাহলে তাকে ফ্যাসিবাদ বলতে হবে। জামাতার আমিরের ভালো লাগে না নাকি ভালো লাগে সেটা এখানে যায় আসে না। যে রাজাকার তাকে রাজাকার বলতেই হবে। ঠিক একই সঙ্গে শুধুমাত্র ক্ষমা চেয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে এই যে গণহত্যা চালালো এটার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েই তাদেরকে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে হবে। আর ক্ষমা কার মুখে? এই আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিষয়টি অন্তত জামাত নেতার মুখে মানায় না। কেন মানায় না জানেন? কারণ আপনারা স্বাধীনতা যুদ্ধের বা হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের যে বিরোধিতা করেছিলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে যে সময়টিতে আপনারা যে বিরোধিতা করেছিলেন, এর জন্য কি আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? আপনারা কেন আওয়ামী লীগের ক্ষমা দাবি করেন? এটা অন্তত আপনাদের মুখে মানায় না, মানে জামাতের মুখে মানায় না। কেননা আপনারা দেশ স্বাধীনের জন্য ক্ষমা চাননি, আর শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েমের জন্য ক্ষমা চাইবে, এটা মানে অন্তত আপনাদের দিক থেকে মানায় না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পারে, এটা অভ্যুত্থানের পক্ষের যে অন্য শক্তি বিএনপি তারা বলতে পারে। কিন্তু আপনারা দেশ স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। সেই বিরোধিতার জন্য আপনারা ক্ষমা চাননি। সেই একই জায়গা থেকে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার আগে আপনারা ক্ষমা চান, তারপর আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার জন্য বইলেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।